আমাদের যে কোর্সটা ছিল সেই কোর্সের দুইটা পার্ট ছিল। একটা হচ্ছে আমরা পাইথন প্রোগ্রামিং, যেটা আমরা বেসিক পাইথন শিখবো। তারপরে হচ্ছে দ্বিতীয় পার্টটা ছিল আমাদের ডেটা সায়েন্স, যে আমরা ডেটা সায়েন্সের জন্য পাইথনে কিছু লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলি আমরা দেখব। তো আজকে হচ্ছে এটার দ্বিতীয় পার্টটা শুরু হচ্ছে, যে আমরা ডেটা সায়েন্স কি, কেন, কিভাবে, কি জন্য আমরা ব্যবহার করি, এই জিনিসগুলি আমরা আজকে আলোচনা করব। ডেটা সায়েন্স নিয়ে আলোচনা করার আগে আমাদের প্রথমে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে অ্যানালাইসিস আর হচ্ছে অ্যানালাইটিক্স। এই জিনিস দুটা কি আমাদের একটু জানা দরকার হয়। অ্যানালাইটিক্স হচ্ছে, সাপোজ ধরেন আমাদের একটি হিউজ ডেটা সেট আছে, যে আমাদের কাছে একটা হিউজ ডেটা সেট আছে, এবং এই ডেটা সেট গুলো গুলো হচ্ছে গিয়ে ভ্যারিয়াস টাইপের ডেটা কালেক্ট করে রাখতেছে। যে আমাদের এরকম একটা ডেটা সেট আছে, এবং এই ডেটা সেটের মধ্যে ডেটা টাইপ গুলি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ডেটা টাইপ আমরা এখানে কালেক্ট করে রেখেছি। আমরা এই পুরো ডেটা সেট নিয়ে কাজ করার পরিবর্তে আমরা এই ডেটা সেটকে এরকম আলাদা আলাদা ভাবে ডেটা সেটে আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি, বা আমরা এই ডেটা সেটটাকে ভেঙে এরকম আলাদা আলাদা কিছু ডেটা সেট তৈরি করতে পারি। করার পরে আমরা কি করি, এই ডেটা সেট গুলি স্টাডি করি। যে আমরা এগুলি স্টাডি করে দেখি যে প্রতিটা ডেটা সেট একটা আরেকটার সাথে কিভাবে রিলেট করে আছে, বা একটা আরেকটার সাথে রিলেশনটা কিরকম, এই জিনিসগুলি আমরা বের করার চেষ্টা করি। তাহলে দেখেন এইখানে যে কাজটা আমি করলাম সেটাকেই বলা হচ্ছে গিয়ে আপনার অ্যানালাইসিস। যে আমরা কোনো কিছু কি করি, যে অ্যানালাইসিস করি। বিভিন্ন আমাদের একটা ডেটা বেজ আছে বা একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেট থেকে আমরা কি করি, সেটগুলিকে আলাদা আলাদা সাব সেটে ভাগ করি, সাব ডেটা সেটে ভাগ করি। আসসালামাইকুম ভাইয়া। জি। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা কি করি, এই যে টোটাল ডেটা সেটটাকে এরকম আলাদা আলাদা কিছু ডেটা সেটে বিভক্ত করি। করার পরে আমরা এটাকে অ্যানালাইজ করে আমরা একটা এই দুইটা ডেটার মধ্যে বা এরকম ডেটা সেটগুলির মধ্যে আমরা খোঁজার চেষ্টা করি যে তাদের মধ্যে রিলেশনটা আসলে কি, এটা কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা। তাহলে এই জিনিসটা হচ্ছে অ্যানালাইসিস। আমরা আসলে অ্যানালাইসিস এমন কিছু জিনিসের উপরে পারফর্ম করি যা হচ্ছে অলরেডি হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, মানে অতীতে কোনো একটা সময়ে যে ডেটাগুলি ঘটে গেছে সেই ডেটাগুলির উপরে ভিত্তি করে আমরা হচ্ছে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস হচ্ছে আমাদের এক্সপ্লেন করে পাস্ট, যে আমরা পাস্টের যে ডেটাগুলি আমরা পাচ্ছি সেই ডেটাগুলি আমরা বর্তমানে হচ্ছে কিভাবে ইউজ করব, কিভাবে ব্যবহার করব, সেই কাজটা হচ্ছে করে অ্যানালাইসিস। যেমন অ্যানালাইসিস এক্সপ্লেন করে হাউ এ স্টোরি এন্ডেড দ্য ওয়ে ইট ডিড, একটা স্টোরি কিভাবে শেষ হলো এবং হোয়াই ডিড ইট হ্যাপেন, মানে কেন এটা ঘটলো। তাহলে এইরকম কাজগুলি আমরা হচ্ছে অ্যানালাইসিসের মাধ্যমে করে থাকি। এক কথায় অ্যানালাইসিস হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে আমাদের পাস্ট ডেটা নিয়ে আমরা কাজ করব, এবং এই ডেটার উপর ভিত্তি করে আমরা একটা কোনো ধরনের সিদ্ধান্তে আসব। সেই সিদ্ধান্তগুলি কি কি, যে কেন এই ঘটনাটা ঘটলো এবং কিভাবে ঘটলো সেটা। অ্যানালাইসিস গেল, তাহলে অ্যানালাইটিক্সটা কি? অ্যানালাইটিক্সটা হচ্ছে যে আমরা যেমন অ্যানালাইসিস দিয়ে আমরা কি করতাম, পাস্ট ডেটাগুলি দিয়ে আমরা কাজ করতাম, বাট অ্যানালাইটিক্স কাজ করে হচ্ছে ফিউচার নিয়ে। ধরেন যে পাস্টে অনেক ধরনের ডেটা ছিল, অনেক ডেটা আমাদের কাছে ছিল, তো আমরা কি করি, ওই ডেটাগুলিকে বিভিন্ন ধরনের রিলেশন তৈরি করে ওই ডেটাগুলিকে অ্যানালাইটিকের মাধ্যমে আমরা কিন্তু ফিউচারটা প্রেডিক্ট করার চেষ্টা করি, যে আসলে এই ডেটাগুলি থেকে ফিউচারে আসলে কি ধরনের আউটকামটা আসবে, বা ফিউচারে কি হতে পারে, এটার গতিটা কোন দিকে যাচ্ছে, সেই জিনিসগুলি আমরা হচ্ছে অ্যানালাইটিকের মাধ্যমে সলভ করে থাকি। যেমন আমি যদি একটা ভালো উদাহরণ দেই তাহলে আপনারা দেখবেন যে কোনো একটা মার্কেটে, যে আমাদের তো হচ্ছে গিয়া 12 মাসই তো আর মার্কেট ওরকম ভাবে চলে না। একটা স্পেসিফিক টাইম আছে যে সময় আমরা কি করে, মার্কেট ভ্যালুটা খুব বেশি থাকে কোনো একটা প্রোডাক্টের। যেমন আমরা কিন্তু জানি যে ঈদের সময় আমাদের মার্কেটের বেচা বিক্রি বা সেল যেটা খুব বেড়ে যায়। তো এখন আমরা যদি নতুন একটা প্রোডাক্ট আনি, নতুন একটা প্রোডাক্ট কোন সময়ে এই প্রোডাক্টটা যদি আমরা মার্কেটে ছাড়ি তাহলে আমাদের বেশি বিক্রি হবে, বেশি সেল হবে, এই জিনিসটা আমরা নির্ধারণ করতে পারি যে অ্যানালাইটিক্স এর মাধ্যমে। তো এটা হচ্ছে অ্যানালাইসিস ভার্সেস অ্যানালাইটিক এর একটা বিশেষ পার্থক্য। আমরা যেহেতু হচ্ছে অ্যানালাইসিস আর হচ্ছে অ্যানালাইটিক এর মধ্যে পার্থক্যটা জেনে ফেলেছি, তো আমরা এখন চাইলে হচ্ছে ডাটা অ্যানালাইসিস ভার্সেস ডাটা অ্যানালাইটিক ওই ধরনের পার্থক্য করতে পারি, একই জিনিস। তারপর হচ্ছে বিজনেস অ্যানালাইসিস আর হচ্ছে বিজনেস অ্যানালাইটিক্স। তারপর হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস ভার্সেস টাইম সিরিজ অ্যানালাইটিক, এই জিনিসগুলো ওয়ান কাইন্ড অফ একই জিনিস রেফার করে। এরপরে ডেটা সায়েন্সের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে ডেটা টাইপ। আপনার কাছে কোনো একটা ডেটা দেওয়া আছে, যে ডেটা সেট দেওয়া আছে, এখন ওই ডেটা সেট থেকে আপনি যদি আগে ভিজুয়ালাইজই করতে না পারেন যে এই ডেটা সেটের মধ্যে যে ডেটাগুলি আছে সেটার ধরনটা কি, কোন টাইপের ডেটা নিয়ে আপনি ডিল করতেছেন, এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আসলে ডেটা সায়েন্স নিয়ে কাজ করাটাই হচ্ছে বৃথা। আমরা ডেটা টাইপ যেটা আছে সেটা হচ্ছে আমরা এই দুই ধরনের অ্যাকচুয়ালি এইরকম দুই ক্যাটাগরির ডেটা নিয়ে কাজ করি। সেটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রাকচার্ড ভার্সেস আনস্ট্রাকচার্ড,
বা এটাকে বলা যায় হচ্ছে আরেকটু শুদ্ধভাবে যে অর্গানাইজড ডেটা ভার্সেস হচ্ছে আনঅর্গানাইজড ডেটা। আমরা এই দুই ধরনের ডেটা নিয়ে কাজ করি এবং আরো আমাদের কাজ হচ্ছে কি এরকম যে কোয়ান্টিটেটিভ ডেটা ভার্সেস হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, বা এটাকে বলা হয় নিউমেরিক ভার্সেস হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। এই জিনিসটার সাথে আপনারা বেশি পরিচিত হবেন, কারণ এখন এই ডেটাগুলিকে বলা হয় নিউমেরিক এবং হচ্ছে ক্যাটাগরিক্যাল, এই নামে আর কি ডাকা হয়। এখন আর এই দুইটা নামে ওরকম একটা ডাকা হয় না। হোয়াটএভার, এই ডেটাটাকে আবার নিউমেরিক ডেটা টাইপটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে ডিসক্রিট এবং আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস। আর ক্যাটাগরিক্যাল ডেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে নমিনাল আর হচ্ছে অর্ডিনাল। এইটা এই ধরনের ডেটা টাইপ, মানে এই ডেটাগুলি নিয়ে আমরা হচ্ছে ডেটা সায়েন্সে কাজ করি। তো আমরা যদি একটু ডেফিনিশন গুলি দেখি তাহলে আমাদের জন্য একটু বেশি ভালো হয়। প্রথমেই আমরা ডেফিনিশনটা দেখি হচ্ছে আনস্ট্রাকচারড ডেটা টাইপ গুলি আসলে কি। তো এক কথায় আনস্ট্রাকচারড ডেটা টাইপ বলতে আমি যদি উদাহরণ দেই তাহলে হচ্ছে বেশি ভালো হয়। যে আনস্ট্রাকচারড ডেটা টাইপ বলতে আমাদের বোঝায় যে অডিও সিগন্যাল, বিভিন্ন ধরনের অডিও, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সিগন্যাল, এই জিনিসগুলো হচ্ছে আনস্ট্রাকচারড ডেটা টাইপ। এই ধরনের যে ডেটা টাইপ গুলি আমরা বলবো যেগুলি কি কি থাকে না, আপনার হচ্ছে কোনো স্ট্রিং ভ্যালু থাকে না বা কোনো নিউমেরিক ভ্যালু নাই, জাস্ট শুধু কিছু হচ্ছে বাইনারি নাম্বার, যেমন হচ্ছে অডিও, বিভিন্ন ধরনের সিগন্যাল, এগুলিকে আমরা বলি আনস্ট্রাকচারড ডেটা টাইপ। আর হচ্ছে কি স্ট্রাকচারড ডেটা টাইপ কোনটা, সেটা হচ্ছে সাপোজ ধরেন আমরা কোনো একটা ডেটাকে বা কোনো একটা কিছুকে যদি আমরা বিভিন্ন রো, সারি এবং কলাম আকারে সাজায় রাখতে পারি সুন্দর করে, তাহলে সেই ডেটা টাইপটাকে বলা হচ্ছে স্ট্রাকচারড ডেটা টাইপ। যেমন আমরা বর্তমানে যে স্প্রেডশিট বলেন, এক্সেল বলেন বা অন্য কিছু সফটওয়্যার বলেন বা ডেটাবেস বলেন, এখানে আমরা ডেটাগুলি যেভাবে রাখি, বিভিন্ন সারি এবং কলাম আকারে ডেটাগুলি রাখি, এবং প্রত্যেকটা সারি এবং কলাম, রো এবং কলাম, এগুলি কিন্তু একটা স্পেসিফিক আপনার কি অবজারভেশন রিপ্রেজেন্ট করে, তাই না? তাহলে এইভাবে ডাটাগুলি যদি আমরা এরকম বিভিন্ন সারি আর কলাম আকারে সাজায় রাখতে পারি, তাহলে সেই ডেটা টাইপটাকে বলা হচ্ছে স্ট্রাকচারড ডেটা টাইপ। ভাইয়া, আনস্ট্রাকচার ডাটা টাইপটা সম্পর্কে আরেকটু যদি বলতেন। আনস্ট্রাকচারড ডেটা টাইপটা কি আপনার হচ্ছে বিভিন্ন ধরনের বাইনারি ভ্যালু হতে পারে। এটা হচ্ছে আপনার যেমন হচ্ছে অডিও, আমরা হচ্ছে অডিও কিন্তু শুনি, যে আমি এখন এই যে কথা বলতেছি এটা কিন্তু অডিও শুনতেছেন, বাট আপনি যখন এটাকে কি করবেন, প্রোগ্রামিং করেন বা হচ্ছে প্রোগ্রাম বা কম্পিউটার এই অডিওটাকে কিভাবে বুঝতে পারে, এটা অডিওটা কিন্তু একটা বাইনারি সিগন্যাল সে ধরতে পারে, আর কিছু না। তাহলে এই যে অডিও, এটাও এক ধরনের ডেটা, ভিডিও এটাও এক ধরনের ডেটা, তারপর বিভিন্ন ধরনের সিগন্যাল, আমরা কিন্তু বিভিন্ন ধরনের সিগন্যাল দিই কম্পিউটারে, তাই না? ওই ধরনের সিগন্যাল, এই সিগন্যাল গুলি হচ্ছে গিয়ে আনস্ট্রাকচারড ডেটা, মানে আনইউজুয়াল যেগুলি ডেটা, ফ্রি ফর্ম, যেগুলির কোনো নির্দিষ্ট কোনো ফর্ম নাই, সেই ডেটাগুলিকে বলা হচ্ছে আপনার আনস্ট্রাকচারড ডাটা, যে এটাগুলি স্ট্রাকচারড করা নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের পরবর্তী যে ডেটা টাইপ গুলি আসে সেটা হচ্ছে গিয়ে আপনার নিউমেরিক্যাল আর হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা টাইপ আর কি। তো আমরা হচ্ছে প্রথম যেটা দেখবো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা টাইপ, বা যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ। তো সেটা হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমি বলতেছিলাম ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। তো আমরা আগে কন্টিনিউয়াস ডেটা টাইপটা আগে দেখি, যে কন্টিনিউয়াস ডেটা টাইপটা আর কি বলতে কি বোঝাচ্ছে। তাহলে কন্টিনিউয়াস ডেটা টাইপটা আসলে কি, যে কোনো একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা কন্টিনিউয়াস ধাপে সে চেঞ্জ হচ্ছে বারবার, এই ধরনের ডেটা টাইপটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা টাইপ। আমি এখানে ডেফিনেশনটা আপনাদের দিয়ে দিয়েছি, যে এটাকে কি করা হয়, বিভিন্ন যে একটা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ফাইনার ভ্যালুতে ডিভাইড করতে পারি আমরা, সেই ধরনের ডেটা টাইপকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা টাইপ। আপনি ডেফিনেশন জানার চেয়ে যদি উদাহরণ দেখেন তাহলে এটা বোঝাটা আরো বেশি সুবিধাজনক হয় আমাদের জন্য। যেমন আমি যদি উদাহরণ দেই তাহলে আমি বলতে পারি মানুষের হাইট যেটা, সেটা এটা একটা কন্টিনিউয়াস ডেটা টাইপ। কেন এটা কন্টিনিউয়াস ডেটা টাইপ? দেখেন আপনি যখন একদম জন্মেছেন, জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত আপনার কিন্তু হাইটের বারবার চেঞ্জ হচ্ছে একটা, ঠিক না? হাইট কিন্তু কোনো একটা ফিক্সড নাম্বার না, এটা একটা কি বারবার চেঞ্জেবল একটা নাম্বার, এটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘটতেছে, তার জন্য এই হাইটটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ডেটা টাইপ। তারপর ধরতে পারেন যেটা ওয়েট, আমাদের ওজন, যেটা আমাদের ওজনও কিন্তু বাড়ে কমে, তাই না? যেরকম যে বাড়া কমা, এটাও কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এই ডেটা টাইপ গুলিকে কন্টিনিউয়াস ডেটা টাইপ বলা হচ্ছে। তো ডিসক্রিট ডেটা টাইপ কোনটা? তাহলে ডিসক্রিট ডেটা টাইপ হচ্ছে এরকম কিছু ডেটা টাইপ যেটা হচ্ছে আমরা কি করি, একটা অনলি একটা নাম্বার দিয়ে ডিফাইন করি, অথবা এক কথায় আপনি উল্টা ভাবে বলতে পারেন যে ডেটা টাইপটা কন্টিনিউয়াস না, সেটাকেই বলা হচ্ছে ডিসক্রিট ডেটা টাইপ। যেমন উদাহরণ যদি দেই আমি, তাহলে হচ্ছে নাম্বার অফ চিলড্রেন, মানে একটা ফ্যামিলিতে কতগুলি মানে বাচ্চা কাচ্চা আছে, 5 জন 10 জন, এগুলি কিন্তু কোনো কন্টিনিউয়াস, এটা ডিসক্রিট, যে 5 জনের একটা গ্রুপ। তারপরে ধরতে হচ্ছে ক্লাস, আমরা যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাসে পড়ি, যে 1 2 3 4, এই ক্লাসগুলো হচ্ছে ডিসক্রিট ডেটা, যেগুলি কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে না, জাস্ট আমরা একটা ফিক্সড ক্লাসে থাকতেছি।
তারপর হচ্ছে আপনার শু সাইজ, যে জুতা কোনো কিছুর সাইজ, যে শু সাইজ হইতে হবে এরকম না, যে কোনো কিছুর সাইজ, এই সাইজটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ডিসক্রিট ডেটা। ডিসক্রিট বলতেই আমরা সেটাই বুঝবো যার মধ্যে কি কন্টিনিউয়াস কোনো চেঞ্জ আসতেছে না, সেই সকল ডেটা টাইপ গুলি হচ্ছে ডিসক্রিট ডেটা টাইপ। এখন হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ডেটা টাইপ। তাহলে কোয়ালিটেটিভ ডেটা টাইপের মধ্যে আমাদের হচ্ছে দুই ধরনের আমরা দেখেছিলাম। একটা হচ্ছে নমিনাল। নমিনাল ডেটা বলতে আমরা এমন কিছু ডেটা বলছি যাদের আমরা ভ্যারিয়েবল হিসেবে লেবেল করতে পারি, কিন্তু আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু প্রোভাইড করছি না। এই ধরনের ডেটা টাইপ গুলিকে হচ্ছে বলা হচ্ছে নমিনাল ডেটা টাইপ। উদাহরণ দিলে আরো বেশি সুবিধা হয়। তো নমিনাল ডেটা টাইপ বলতে বোঝাচ্ছে যেমন হচ্ছে কার, যে আমি যদি গাড়ি নেই তাহলে কালার, কোনো গাড়ির কালার, যেমন হচ্ছে আমরা কি করি যে ব্ল্যাক কালারের কার, ব্লু, রেড, এরকম বিভিন্ন ধরনের লেভেল তৈরি করতে পারি গাড়ির কালার দিয়ে, তাই না? কিন্তু আমরা কিন্তু ব্ল্যাক বলতে আমরা বলে দিচ্ছি না এখানে কয়টা ব্ল্যাক কালারের কার আছে, 10টাও থাকতে পারে, 20টাও থাকতে পারে, বাট আমরা এখানে জাস্ট শুধু একটা লেভেল করতেছি। কি রঙের গাড়ি? কালো রঙের গাড়ি, লাল রঙের গাড়ি, সবুজ রঙের গাড়ি। আমি জানি না সবুজ রঙের গাড়ি হয় কিনা, হোয়াট এভার। তাহলে এই যে এরকম গাড়ির কালার, হয়। আচ্ছা হতে পারে, আমি দেখিনি। তাহলে হচ্ছে এই যে গাড়ির কালার, এই ডেটা টাইপ গুলো হচ্ছে নমিনাল ডেটা টাইপ, কারণ এখানে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি না, জাস্ট আমি একটা লেভেল করতেছি। তাহলে এই ডেটা টাইপ গুলি হচ্ছে নমিনাল ডেটা টাইপ। তো আমাদের হচ্ছে অর্ডিনাল ডেটা টাইপ গুলি কোনটা? অর্ডিনাল ডেটা টাইপ গুলি হচ্ছে গিয়া নমিনাল ডেটা টাইপই, বাট এটা একটা অর্ডার মেইনটেইন করবে। এখানে দেখেন আমি যখন এই যে বললাম ব্ল্যাক কার, ব্লু কার, রেড কার, এখানে কিন্তু কোনো অর্ডার নাই। আমরা যেরকম ভাবে রাখতেছি, আপনি যদি রেড কারটাও আগে রাখতেন, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো আপনার ভিন্নতা বা কোনো একটা ভ্যারিয়েশন তৈরি করতো না, তাই না? বাট অর্ডিনাল ডেটা টাইপটা হচ্ছে, এটাও ওয়ান কাইন্ড অফ নমিনাল ডেটা টাইপ, বাট উইথ একটা এক্সট্রা আপনার ফিচার আছে। এটা এক্সট্রা ফিচারটা কি, যে এখানে আমি ডেটা টাইপগুলি যেগুলি নিচ্ছি সেটা একটা অর্ডারে থাকতে হবে। এই নমিনাল ডেটা টাইপটা একটা অর্ডারে থাকতে হবে, তাহলে সেই ডেটা টাইপটাকে আমরা বলতেছি অর্ডিনাল ডেটা টাইপ। যেমন আমরা বলতে পারি র্যাঙ্ক ইন আর্মি, অথবা র্যাঙ্ক ইন আর্মি না বলে কোন একটা অফিসের র্যাঙ্কও আপনি বলতে পারেন। যেমন আর্মিতে আপনার কি থাকে, প্রথমে যে মেজর থাকে, তারপর লেফটেন্যান্ট থাকে, সাব লেফটেন্যান্ট থাকে, এরকম বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা আছে। তাহলে এইগুলি এক একটা কিন্তু আপনার এক একটা হচ্ছে র্যাঙ্ক, আপনাকে কিন্তু একটা র্যাঙ্ক পার করে আবার আরেকটা র্যাঙ্কে যেতে হয়, এটা কিন্তু অর্ডার করা, একটা অর্ডার সিকোয়েন্স করা। তাহলে এই ধরনের ডাটা টাইপ গুলি হচ্ছে আপনার অর্ডিনাল ডেটা টাইপ, যে একটা অর্ডার মেইনটেইন করে থাকবে। সো আই হোপ আপনারা হচ্ছে ডেটা টাইপটা বুঝতে পেরেছেন, যে আমরা এই ধরনের ডেটা নিয়ে ডেটা সায়েন্সে ডিল করি। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে স্কেল অফ মেজারমেন্ট। আমরা আসলে কি যে ডেটাগুলি যে নিলাম, এই ডেটাগুলি মেজার করার বিভিন্ন স্কেল আছে। স্কেলগুলি যেমন হচ্ছে আমরা যদি বলি যে আমরা কিন্তু ওজন মাপি, ওজন মাপারও কিন্তু একটা স্কেল আছে। আমরা কিন্তু ওজনটা মাপি হচ্ছে কি, সে আপনার দাঁড়িপাল্লা দিয়ে কেজি ইউনিট হিসেবে ওজনটা মাপি, তাই না? তাহলে এইটা হচ্ছে কি ওজন মাপার একটা স্কেল। ঠিক তেমনি হচ্ছে আমরা যখন এই ডেটাগুলি মেজার করব বা এই ডেটাগুলি আমরা পরিমাপ করব, সেই পরিমাপেরও একটা স্কেল আছে, যে স্কেলটাকে আপনার বলা হচ্ছে স্কেল অফ মেজারমেন্ট। তো আমরা যে ডেটা টাইপগুলি দেখে আসলাম, এই ডেটা টাইপগুলিকে আমরা মেজার করতে পারি নমিনাল ভাবে, তারপর হচ্ছে অর্ডিনাল ভাবে, ইন্টারভেল ভাবে, আর হচ্ছে রেশিও ভাবে। তাহলে আমরা ডেটাগুলিকে মেজার করতে পারি এই 4 রকম ভাবে। নমিনালটা কি? নমিনালটা হচ্ছে আপনার ওই নমিনাল ডেটা টাইপ থেকে যে মেজারমেন্টটা আসে সেটাকে বলা হয় নমিনাল মেজারমেন্ট। অর্ডিনাল ডেটা টাইপ থেকে যে মেজারমেন্টটা আসে সেটাকে বলা হচ্ছে অর্ডিনাল মেজারমেন্ট। আর ইন্টারভেলটা আপনার নাম দেখে থেকে বুঝতে পারতেছেন যে আমরা একটা কোন একটা ইন্টারভেল দিয়ে দিব। সাপোজ ধরেন 1 থেকে 5 পর্যন্ত বা 1 থেকে 10 পর্যন্ত, আমরা চাইলে কোন একটা ডেটা এরকম ইন্টারভেলও মেজার করতে পারি। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রেশিও। রেশিওটাও নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে রেশিওটা কি, যে আমরা কোন একটা ডিভাইডেড একটাকে আরেকটা দিয়ে ডিভাইড করব, এরকম একটা কিছু দিয়েও আমরা চাইলে ডেটাটাকে মেজার করতে পারি। তো এইটা হচ্ছে আপনার স্কেল অফ মেজারমেন্ট। আমি বলবো আপনারা এটা নিয়ে একটু পড়াশোনা করেন, যেহেতু এটা স্ট্যাটিস্টিক্স রিলেটেড। তো আমি হচ্ছে আপনাদের গ্রুপে একটা বই রেফার করে দিয়েছি, বইটা খুবই ভালো, আমি নিজে পার্সোনালি বইটা পড়েছি এবং অনেক বাস্তব এক্সাম্পল দেওয়া আছে এখানে। আপনারা চাইলে বইটা স্টাডি করতে পারেন, খুব ভালো একটা বই, সময় পাইলে একটু পড়ে দেখেন। তো আপনারা একটু এই বই থেকে একটু দেখেন আর কি, অথবা আমি সামনে যেগুলি আপনাদের দরকার আমি এগুলি নিজেই বলে দিব, কোনো সমস্যা নেই, বাট তাও নিজে নিজে একটু দেখাটার অন্যরকম একটা ভ্যালু আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফাইনালি আমাদের হচ্ছে ডেটা সায়েন্সের ডেফিনিশনে আসবো, যে ডেটা সায়েন্স বলতে আসলে কি বোঝাচ্ছে। ডেটা সায়েন্স হচ্ছে ডেটা কালেক্ট করা, এরপর এই ডেটা থেকে নলেজ অ্যাকোয়ার করা, আমি নলেজ গ্যাদার করব, এই ডেটাগুলি থেকে আমি নলেজ গ্যাদার করব এবং এই নলেজ ব্যবহার করে কিছু সিদ্ধান্ত নেওয়া।
তাহলে ডেটা সায়েন্স হচ্ছে এই তিনটা জিনিসের কম্বিনেশন হচ্ছে আমি প্রথমে কি করব, ডেটা কালেক্ট করব এবং এই ডেটাগুলি থেকে আমরা ইনফরমেশন বা নলেজ অ্যাকোয়ার করব এবং এই নলেজ ব্যবহার করে আমরা কিছু সিদ্ধান্ত নিব। সিদ্ধান্তগুলি কিরকম? সিদ্ধান্তগুলিকে হচ্ছে এরকম যে কোনো ধরনের একটা মেকিং এর ডিসিশন, আমরা একটা ডিসিশন তৈরি করতে পারি। তারপর হচ্ছে প্রেডিক্ট দ্য ফিউচার, আমরা চাইলে ভবিষ্যৎটা প্রেডিক্ট করতে পারি যে ভবিষ্যতে কি হবে। আমরা কি করতে পারি, আন্ডারস্ট্যান্ডিং দ্য পাস্ট অর প্রেজেন্ট, আমরা চাইলে পাস্টে কি হচ্ছিল বা প্রেজেন্টে কি ঘটবে এই জিনিসগুলিও আমরা কি করতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি বা বুঝতে পারি। এবং আমরা কি করতে পারি, ক্রিয়েট এ নিউ ইন্ডাস্ট্রি অর হচ্ছে প্রোডাক্ট, আমরা চাইলে এই ডেটাগুলি থেকে আমরা চাইলে নতুন একটা প্রোডাক্টও তৈরি করতে পারি বা চাইলে নতুন একটা ইন্ডাস্ট্রিও তৈরি করে ফেলতে পারি। ইট ডাজন্ট ম্যাটার। কথা হচ্ছে এই ডেটা সায়েন্স হচ্ছে এই সবগুলির হচ্ছে কম্বিনেশন বা এই কয়েকটা জিনিসের কম্বিনেশন। আমরা যখন ডেটা সায়েন্স পড়ি তখন আসলে আমরা এই জিনিসগুলির অ্যান্সার খোঁজার চেষ্টা করি, যে এই জিনিসগুলি অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে বা কি চাচ্ছে, এখানে ডেটাগুলি কি রিপ্রেজেন্ট করতেছে, কি মিনিং এখানে আসতেছে। আপনার ডেটা সায়েন্স হচ্ছে গিয়া বেসিক তিনটা এরিয়ার উপর ভিত্তি করে তৈরি। সেই এরিয়াগুলি কি কি? সেই এরিয়াগুলি হচ্ছে ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স। আপনি যদি ডেটা সায়েন্স পড়তে চান তাহলে আপনার কিছু ম্যাথমেটিক্যাল অথবা স্ট্যাটিস্টিক্যাল নলেজ থাকা লাগবে। যে কি কারণে নলেজ থাকা লাগবে? কারণ আমরা মাঝে মধ্যে ডেটার উপরে বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন করব, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করব। আপনি যদি এই জিনিস সম্বন্ধে ধারণা না থাকে তাহলে আসলে আমরা সেই অপারেশনগুলি করতে পারবো না। তার জন্য জাস্ট বেসিক থাকলেই হবে, ওরকম একদম হার্ডকোর আপনার ম্যাথমেটিশিয়ান হইতে হবে বা পরিসংখ্যানবিদ হইতে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনার জাস্ট বেসিক ধারণা থাকলেই হবে। এর জন্য আমি আপনাদের একটা বই সেট করে দিয়েছি, আপনারা ওই বইটা দেখতে পারেন একটু, খুবই ভালো একটা বই। আচ্ছা ভাই, ম্যাথের কোন সাইড গুলো জানা লাগে অ্যাকচুয়ালি? যেমন হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এছাড়া আর কোনোটা, ক্যালকুলাস? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনার ভিউর উপর যে আপনি কোন ওয়েতে কাজ করবেন বা আপনি জিনিসগুলি কিভাবে দেখতেছেন। যেমন আমি এটা নিয়ে আরেকটু পরে বলতাম, সমস্যা নেই, তাও যেহেতু আপনি কোশ্চেন করেছেন। আপনি যদি মনে করেন একদম থিওরিটিক্যাল বেস কোনো পার্সন না, যে না আমি জাস্ট অল্প একটু ম্যাথমেটিক্স আর ইয়া জানলেই হবে, জাস্ট কাজ চালায় নেওয়ার মতো কিছু হইলেই হবে, তাহলে আমি বলবো বেসিক অ্যালজেব্রা, জাস্ট শুধু অ্যালজেব্রা, আপনি কিভাবে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হয়, যে যোগ বিয়োগ করতে হয়, কিভাবে ইকুয়েশন সলভ করতে হয়, কিভাবে একটা মডেল দাঁড় করাতে হয়, এইগুলি জানলেই হবে। নর্মাল স্ট্যাটিস্টিক্স এর জন্য আপনি মনে করেন এই যে ডেটা টাইপ আছে, তারপর মিন, মিডিয়ান, মোড, এই জিনিসগুলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জিনিসগুলি জানলেই হবে, এর বাইরে কিছু জানা লাগে না যদি আপনি নর্মালি চিন্তা করেন তাইলে। বাট আপনি যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, রিসার্চ করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু অ্যাডভান্স ম্যাথমেটিক্স জানতে হবে। যেমন হচ্ছে আপনার ক্যালকুলাস জানতে হবে, লিনিয়ার অ্যালজেব্রা জানতে হবে। ক্যালকুলাস এবং লিনিয়ার অ্যালজেব্রা এটার ব্যাপক একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার মেশিন লার্নিং, এখানে তার ব্যাপক একটা অ্যাপ্লিকেশন আছে। বাট আপনি যদি বলেন যে না আপনি এগুলি জানবেন না, না জেনেও আপনি মেশিন লার্নিং করতে পারবেন, কোনো সমস্যা নেই, এর জন্য বিভিন্ন লাইব্রেরি আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, আপনাকে হার্ডকোর ম্যাথমেটিশিয়ান হইতে হবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। তো তারপরে আমাদের যেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং একটু নলেজ থাকা লাগবে, কারণ যেহেতু আমরা ডেটা নিয়ে কাজ করব, তো প্রোগ্রামিং দক্ষতাটা এখানে থাকাটা জরুরি। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অবশ্যই আপনার ডোমেইনটা জানতে হবে, ডোমেইন নলেজটা আপনার রাখতে হবে। ডোমেইন বলতে আমি কি বোঝাচ্ছি, সাপোজ আপনি যে ডেটা নিয়ে কাজ করতেছেন সেই ডেটাটা আসলে কিসের ডেটা, কোন জায়গার ডেটা, এটা মানে হচ্ছে যেমন ডেটা হইতে পারে মেডিকেল সেক্টরের একটা ডেটা হইতে পারে, তাহলে আপনার ডোমেইনটা হচ্ছে মেডিকেল সেক্টর। আপনার ইন্ডাস্ট্রিয়াল কোনো ডেটা হইতে পারে, তাহলে ডোমেইনটা হচ্ছে আপনার ওই ইন্ডাস্ট্রিয়াল একটা সেক্টর। তাহলে এইটা হচ্ছে আপনার ডোমেইন, যে আপনার এরকম ডোমেইনটা জানতে হবে যে আপনি কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতেছেন, মেডিকেল ডেটা, কোনো ফিনান্সিয়াল ডেটা, নাকি সোশিয়াল ডেটা, নাকি অন্য কোনো ধরনের ডেটা। তাহলে এই তিনটা জিনিস আপনার হচ্ছে ধারণা থাকতে হবে ডেটা সায়েন্সের উপর। যদি আপনি দক্ষতা অর্জন করতে চান তাহলে মোটামুটি এই তিনটা জিনিসের আপনি যদি ধারণা থাকে তাহলে আপনি ভালো একটা ডেটা সায়েন্টিস্ট হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন সোজা না ভাইয়া, অনেক ভাই ডিফিকাল্ট। ওই যে বললাম, আপনি যদি মনে করেন ডিফিকাল্টলি চিন্তা করেন বা আপনি যদি একদম রিসার্চ লেভেলে কোনো কাজ করেন তাহলে একটু ডিফিকাল্ট এগুলি। বাট আপনি যদি মনে করেন একদম নরমাল লেভেলে যে রিসার্চ কাজটা, লেভেলে কিছু কাজ করছি, এটা আসলে মানে অনেক নলেজের প্রয়োজন হয়। আচ্ছা যাই হোক, আমরা সামনে আগাই। মানে এটা আমি সত্যি কথা। কিছু দূর মানে অল্প কিছু করেছি, মানে যতটুকু করেছি মানে জানতেই হয়েছে অনেক বেশি কাজের চেয়ে, ঠিক আছে? তো জি এরকম জি, ওই যে মানে বললাম অনেক বেশি। হ্যাঁ যারা রিসার্চ করতে যায় বা নিজে নিজে কিছু ডেভেলপ করতে হ্যাঁ যায় অবশ্যই অনেক কিছু জানতে হয়, এটার কোনো আর কি শেষ নেই, জানার কোনো শেষ নেই।
ঠিক আছে, বাট আপনি যখন কোন একটা ইন্ডাস্ট্রিতে ঢুকবেন তখন অ্যাজ এ বিগিনার হিসেবে ঢুকবেন। তো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি যতটুকু জানবেন কোনো সমস্যা নেই, বাট ইন্ডাস্ট্রিতে ঢোকার পর দেখবেন রিসার্চ করতে করতে আপনার ওইরকম একটা ক্যাপাবিলিটি তৈরি হয়ে যাবে। এখানে যে ম্যাথল্যাব দিয়ে কিছু কাজ করছিলাম, এখন তো ভুলেও গেছি, ওগুলো অনেক আগে ম্যাটল্যাব, করছি। হ্যাঁ, খুবই স্ট্রং হ্যাঁ, একটা প্রোগ্রামিং ম্যাথল্যাব ল্যাঙ্গুয়েজ, দিয়ে আমার কাটছে, খুব হ্যাঁ। ফেভারিট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা। আমরা এখন ভুলেও গেছি ওই জিনিসগুলা আর কি। তো এই লিনিয়ার অ্যালজেব্রা এগুলাও তো আগে তো ভুলে গেছি অনেক। আচ্ছা, আপনি তো বোধহয় ম্যাথমেটিক্সে পড়াশোনা করছেন, নুরুল ইসলামের বইটা কি হেল্প করতে পারে? ওটা বইটা বেশ ইজির ভিতরে ভালো ছিল। অবশ্যই হেল্প করতে পারে, মোহাম্মদ নুরুল ইসলাম আচ্ছা, হ্যাঁ, অবশ্যই ওনার হেল্প করতে বইটা পারে। বেশ ভালো ছিল। আমরা ওই বইটাই পড়েছিলাম, যখন আমি পড়েছিলাম আমাদের ওই বইটাই পড়ানো হয়েছিল, বইটা এখনো আমার কাছে হ্যাঁ, আছে। আমি ওইটা পড়েছিলাম, জি। ওইটা হ্যাঁ ভালো, এটা অবশ্যই ঠিক হেল্প আছে। করবে। ওকে, তাহলে যেহেতু আমাদের ওই তিনটা বেসিক অ্যাকচুয়ালি লাগবে ডেটা সায়েন্সের জন্য, আর ম্যাথমেটিক্সের অথবা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল নলেজের জন্য আমি আপনাদের কিছু বই রেফার করেছি, ওইটা দেখতে পারেন। কম্পিউটার প্রোগ্রামিং তো আমি আপনাদের শিখাচ্ছি, মোটামুটি আশা করি এটা দিয়ে হয়ে যাবে যদি ভালোভাবে শিখেন। আরো পাশাপাশি কয়েকটা ল্যাঙ্গুয়েজ লাগে। আর ডোমেইন নলেজটা এটা তো আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কোন ডোমেইন নিয়ে কাজ করবেন সেটা। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে গিয়া ডেটা সায়েন্স তো বললামই। তো আমরা যখনই একটা ডেটা সেট আমরা পাবো, তাহলে ডেটা সেট পাওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের কিছু কোশ্চেন করতে হয় এখানে, বা 3 ফান্ডামেন্টাল কোশ্চেন এখানে আছে। সেই কোশ্চেন গুলি কি কি হতে পারে? যে একটা ডেটা সেট যখন আপনার কাছে আসবে তখন আপনি হচ্ছে সেখান থেকে প্রথমে যে কোশ্চেনটা আপনি করবেন সেটা হচ্ছে এই ডেটাটা কি অর্গানাইজড কিনা অথবা আনঅর্গানাইজড কিনা। তো প্রথম টার্গেট হচ্ছে আপনাকে এই কোশ্চেনটা করতেই হবে যে একটা ডেটা সেট পেলেন, পাওয়ার পর আপনার ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে এই ডেটাগুলি কোন ধরনের, ডেটাগুলি কি একদম সুন্দর করে অর্গানাইজ করা আছে নাকি আর আনঅর্গানাইজড কোনো ডেটা যেটাকে আপনার পরবর্তীতে অর্গানাইজ করে নিতে হতে পারে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়া প্রত্যেকটা কলাম কি রিপ্রেজেন্ট করতেছে, প্রত্যেকটা কলাম অথবা প্রত্যেকটা রো আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই প্রত্যেকটা কলাম প্রত্যেকটা রো কি রিপ্রেজেন্ট করতেছে, এটা এই ডেটাগুলি কি কোয়ান্টিটেটিভ ডাটা নাকি কোয়ালিটেটিভ ডাটা, নিউমেরিক নাকি ক্যাটাগরিক্যাল, এই জিনিসগুলি আপনার জানতে হবে। যে ডেটা সেটটা পাওয়ার পরে আপনি সেকেন্ড যে কোশ্চেনটা করবেন সেই কোশ্চেনটা হচ্ছে এটা, এবং এই কোশ্চেনের অ্যান্সার পাওয়ার আপনি চেষ্টা করবেন। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের একটা কলাম আছে বা একটা রো আছে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রিং আপনার করতে পারে, ক্যারি করতে পারে, অথবা নিউমেরিক্যাল ভ্যালু ক্যারি করতে পারে। তো এই জিনিসগুলি প্রশ্নটা আপনাকে করতেই হবে বা এটার অ্যান্সার আপনাকে বের করতেই হবে। থার্ড যেটা, এট হোয়াট লেভেল অফ ডাটা ইজ ইচ কলাম, যে ওই কলামগুলির যে ডেটাগুলি আছে সেই ডেটাগুলির লেভেলটা কিরকম, এটা কি একটা ইন্টারভেলে আছে নাকি কোনো রেশিও দেওয়া আছে নাকি কোনো একটা জাস্ট শুধু অর্ডিনাল বা নমিনাল কিছু ভ্যালু দেওয়া আছে। তো আপনাকে একটা ডেটা সেট পাওয়ার পরে অবশ্যই এই 3টা কোশ্চেন করতে হবে। যদি সেই 3টা কোশ্চেনের অ্যান্সার আপনি বের করতে না পারেন তাহলে অ্যাকচুয়ালি ডেটা সেটটা দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো ডেটা সেটটা বোঝার জন্য হইলো আপনাকে এই 3টা কোশ্চেনের অ্যান্সার জানাটা খুবই জরুরি। এখন আসি আমরা পপুলার ডেটা সায়েন্স টুলস, যে আমরা ডেটা সায়েন্স ব্যবহার করার জন্য কি কি টুল ব্যবহার করি সেটা। প্রথমে আমরা যে টুলটা ব্যবহার করি সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা ফ্রি। পরবর্তীতে আমরা যেটা ব্যবহার করি আর, অ্যাকচুয়ালি পাইথন এবং আর এটা এখন বর্তমান যুগে খুবই কম্পিটিটিভ চলতেছে আর কি, পাশাপাশি যে কোনটা ছেড়ে কোনটা রাখবো আসলে বলা যাচ্ছে না। বাট ওয়ার্ল্ড ওয়াইজ আমি বলবো যারা হচ্ছে মনে করেন স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানবিদ না, যাদের ব্যাকগ্রাউন্ড পরিসংখ্যান না, তারা সবাই আসলে পাইথন দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর পাইথনটা হচ্ছে ভার্সাটাইল একটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো কাজে ব্যবহার করা যায়, তাই সবাই পাইথনটা পছন্দ করে। আর যারা মনে করেন পরিসংখ্যানবিদ তারা হচ্ছে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেশি ব্যবহার করে। তখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আসলে কোনটা সোজা আর কি ব্যবহার করা বা কোনটা কি বেনিফিট দিবে। অ্যাকচুয়ালি দুইটা আপনি ব্যবহার করতে জানলে, আপনি যদি থিওরিটা জানেন তাহলে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। বাট আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা হচ্ছে ডাটা ভিজুয়ালাইজ করা আর কি, যে আমরা যখন ডাটা ভিজুয়ালাইজেশন দেখবো, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য বেস্ট আর কি, এখানে সহজে ডাটা ভিজুয়ালাইজ করা যায়। এছাড়া বাকি সব ক্ষেত্রে আপনার যখন মেশিন লার্নিং অ্যালগোরিদম দেখবো বা অন্য কোনো অ্যালগোরিদমের ক্ষেত্রে আপনার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেস্ট। এছাড়াও যখন আপনি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন বা রিলেশনাল ডেটাবেজ নিয়ে কাজ করবেন, তখন এই আর পাইথন ফেল করে। এখানে আর পাইথনের ওরকম একটা ব্যবহার আসলে তখন হয় না, সেইখানে রাজত্ব করা হচ্ছে এসকিউএল। তো আপনি যদি এসকিউএল জানেন তাহলে মোটামুটি আপনার ওই রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট থেকে ডেটাগুলি আপনি সহজে কালেক্ট করতে পারবেন।
আর হচ্ছে যেহেতু এটা ডেটা সায়েন্স, তো এখানে ডিপ লার্নিং, মেশিন লার্নিং ব্যাপক একটা জায়গা রাজত্ব করে থাকে। আর ডিপ লার্নিং, মেশিন লার্নিং এই পুরোটাই হচ্ছে একটা ম্যাথমেটিক্স এর জগৎ। আর এই ম্যাথমেটিক্স নিয়ে কাজ করার জন্য ম্যাটল্যাবের কোনো জুড়ি নেই। আমার একটা খুব ফেভারিট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ম্যাটল্যাব। বড় বড় ম্যাথমেটিক্যাল অপারেশন করতে আপনার পাইথনে যতটুকু সময় লাগে, আরে যতটুকু সময় লাগে, এই ম্যাটল্যাব তার 100 ভাগের 1 ভাগ সময় মনে করেন করে দেয়। এটা খুব দ্রুত ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং বা প্রবলেম সলভ করার জন্য এটা খুবই ভালো একটা এনভায়রনমেন্ট। বাট এটার একটা আপনার লিমিটেশন হচ্ছে এটা ফ্রি না। এটা যদি ফ্রি হইতো তাহলে মনে হয় আমার ওই পাইথন আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলিকে ছাড়া চলে যেত। বাট এটা যেহেতু ফ্রি না, তার জন্য আমরা এই পাইথনে এরকম ম্যাটল্যাবের কিছু এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছি। যেমন আমরা যখন সামনে ম্যাটপ্লটলিব পড়বো তখন অ্যাকচুয়ালি দেখবো যে ম্যাটল্যাবের এই গ্রাফিক্যাল ফাংশনগুলি আর পাইথনে ইমপ্লিমেন্ট করা হয়েছে, আর কিছু না। তো আমরা তো এই কোর্সে হচ্ছে পাইথন দেখতেছি। এখন হচ্ছে আসি আমরা সফটওয়্যার কি কি ব্যবহার করতে পারি। আমরা তো এগুলি দেখলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট আপনার যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুব দুর্বলতা থাকে তাহলে আমরা চাইলে সফটওয়্যারও ব্যবহার করতে পারি। সেই সফটওয়্যার কি কি হতে পারে? এক্সেল এক নাম্বার, যেটা এক্সেলের উপর কোনো জুড়ি নেই অ্যাকচুয়ালি। এক্সেলের কাজ জানলে আপনি মোটামুটি অনেক কিছু বলে দিতে পারবেন, অনেক কিছু আপনি জানেন। এরপরে আমরা যেটা জানি করি আর কি, সেটা হচ্ছে এসপিএসএস। এটা আইবিএম এর একটা সফটওয়্যার, খুবই ভালো একটা সফটওয়্যার, এবং যারা পরিসংখ্যানবিদ তারা এই সফটওয়্যারটা নিয়ে কাজ করে। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে হাডুপ। এটাও একটা সফটওয়্যার বা একটা টুল যেটা হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে কাজ করে। এছাড়াও আরো বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন হচ্ছে টেবিল এউ, এটা হচ্ছে আপনার ডেটা সায়েন্স রিলেটেড কাজ করে, বাট অত বেশি একটা পপুলার না। এই 3টা সফটওয়্যার যেরকম পপুলার। এখন কথা হচ্ছে আপনি কোনটা ব্যবহার করবেন? আপনি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন নাকি সফটওয়্যার ব্যবহার করবেন? আসলে দুইটা নিয়ে কাজ করার সুবিধা বা অসুবিধাটাই কি, আমরা সেই জিনিসটা একটু দেখি। আমি এখানে একটা টেবিল তৈরি করেছি। টেবিলটা হচ্ছে কি, আপনার যদি মনে করেন থিওরিটিক্যাল নলেজ যদি রিলিভেন্ট থাকে, খুব কম থাকে, তাহলে হচ্ছে কি আপনার জন্য সফটওয়্যার বেস্ট। এটা হচ্ছে রিলেটিভলি খুবই ইজি, আর এটা হচ্ছে সাফিসিয়েন্ট। সেই ক্ষেত্রে আপনার যদি থিওরিটিক্যাল নলেজ খুব কম থাকে, সেই ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করাটা খুব বেশি একটা যৌক্তিক না, বা আমি এটা প্রিফার করি না। কারণ প্রোগ্রামিংটা আসলে থিওরিটিক্যাল নলেজ যদি আপনার খুব ভালো থাকে, তাহলে একটা ফর্মুলা দিয়ে আপনি মানে প্রোগ্রামটা দাঁড় করায় ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার সফটওয়্যারের ফর্মুলা বসাইতেই হচ্ছে না, জাস্ট শুধু আপনি জানলেই হচ্ছে কিভাবে সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। জাস্ট এটা জানলেই আপনি কাজ চালিয়ে দিতে পারবেন। যদিও এখন পাইথন প্রোগ্রামিং বলেন আর বলেন, বিভিন্ন ধরনের লাইব্রেরি তৈরি হচ্ছে, যে লাইব্রেরি যদি মুখস্থ করে রাখতে পারেন তাহলে আপনার কাজ চালায় দিতে পারবেন। তবুও ওই লাইব্রেরি ব্যবহার করার জন্য আপনার কিছু থিওরি জানা থাকার দরকার হয়, যেখানে এই সফটওয়্যারের জন্য ওরকম একটা থিওরি জানা থাকার কোনো দরকার নাই। অন দ্য আদার হ্যান্ড, আপনার যদি থিওরিটিক্যাল নলেজ খুব স্ট্রং থাকে, আপনি যদি ভালো থিওরি অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার করাটা আপনার কাছে খুব অ্যানোয়িং মনে হবে, এটা এনাফ না। থিওরিটিকের জন্য, আপনার থিওরির জন্য আপনার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুবই বেস্ট। এটা আপনাকে একটা ফ্রিডম দিবে যে কোনো কিছু করার। তো সেই ক্ষেত্রে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারেন। তো পছন্দটা হচ্ছে আপনার আপনার হচ্ছে সফটওয়্যার ব্যবহার করবেন না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন সেটা। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, তো বাংলাদেশে না আসলে এইরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আপনি সফটওয়্যার ব্যবহার করলেই যে একটা চাকরি পেয়ে যাবেন, আবার ভালো দক্ষ প্রোগ্রামার হলেই যে একটা চাকরি পেয়ে যাবেন, আসলে এরকম একটা ধরা বাঁধা কোনো নিয়ম আমি দেখি নাই। আমি এরকমও অনেক কোম্পানি দেখেছি যে হচ্ছে মনে করেন 5টা 6টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, সাথে বিভিন্ন সফটওয়্যারের কাজও জানা থাকতে হবে। না থাকলে আসলে হয় না চাকরি পাওয়াটা। তো সেক্ষেত্রে আপনারা চাইলে পাশাপাশি একটা সফটওয়্যারের কাজ যদি শিখে রাখেন, আমার মনে হয় চাকরি পাওয়া বা জব পাওয়াটা ইজি হবে। এটা আমার আর কি ভিউ, আমি জানি না কি, বাট আমার ভিউ হচ্ছে এটা বলে। হোয়াটএভার, আমরা হচ্ছে কোন সফটওয়্যারের কাজটা শিখলে বেটার হবে, এসপিএসএস নাকি আমার মনে হচ্ছে হয় ট্যাবলু? এসপিএসএস টা শিখতে পারেন, এটা হচ্ছে পরিসংখ্যানবিদদের জন্য খুব ভালো। আর এটা অ্যাকচুয়ালি কি কম্পিটিটিভ করে আর কি, ভ্যারি করে। হাডুপ একদমই দরকার নাই, আপনি হচ্ছে এই দুইটার মধ্যে এক্সেল অথবা এসপিএসএস এই দুইটার মধ্যে একটা জানা থাকলেই হয় বেসিক্যালি। এখন কিছু কিছু কোম্পানি আপনার প্রিফার করে এক্সেল, কিছু কিছু কোম্পানি প্রিফার করে এসপিএসএস, বাট মোস্ট অফ দা পপুলারিটির দিক থেকে আমি যদি বলবো তাহলে হচ্ছে এক্সেলটা হচ্ছে বেশি পপুলার, এবং এটা দিয়ে অনেক কাজ করা যায়। আপনি শুধুমাত্র এসপিএসএস দিয়ে আপনি মনে করেন ডেটা সায়েন্স রিলেটেড কাজ করতে পারবেন, বাট এক্সেল দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে এক্সেলটা আমি প্রেফার করি, এবং পপুলারিটিও এটার বেশি। আপনি চাইলে এক্সেলের কাজটা শিখতে পারেন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে দ্য 5 স্টেপ অফ ডেটা সায়েন্স। যে ডেটা সায়েন্সের জন্য যে 5টা ধাপ আছে, সেই ধাপগুলি আমাদের আসলে জানতেই হবে, বা ধাপগুলি কি কি সেই জিনিসটা আমরা দেখি।
এটা আমার খুব ফেভারিট 5টা ধাপ, আমি ইয়া করে নিয়েছি। যে 5টা ধাপের একটা হচ্ছে আস্কিং এন্ড ইন্টারেস্টিং কোশ্চেন। আপনি যখন ডেটা সেট পাবেন, পাওয়ার সাথে সাথে আপনি একটা ইন্টারেস্টিং কোশ্চেন করতে হবে। সেই কোশ্চেনটা কিরকম? সেই কোশ্চেনটা হচ্ছে এরকম হতে পারে, এই ডেটা সেট গুলো কি অর্গানাইজড নাকি অর্গানাইজড না। একটা নাম্বার কোশ্চেন হচ্ছে এটা, যে আপনি একটা ডেটা সেটটা পাওয়ার পরে নিজে একটা কোশ্চেন করলেন, এই ডেটা সেট গুলি কিরকম অর্গানাইজ আছে নাকি অর্গানাইজ না। 2 নাম্বার, অথবা আপনি অন্যরকম একটা কোশ্চেন এরকম করতে পারেন যে প্রতিটা রো কি রিপ্রেজেন্ট করতেছে, অথবা কোশ্চেনটা এরকম হইতে পারে প্রতিটা কলাম কি রিপ্রেজেন্ট করে, অথবা কোশ্চেনটা এরকম হইতে পারে এই ডেটা সেট কোনো মিসিং ডেটা পয়েন্ট আছে কিনা, বা এই যে ডেটা সেটটা আপনি দেখতেছেন সেই ডেটা সেটে কোনো মিসিং ভ্যালু আছে কিনা সেটা। তারপর হচ্ছে কি আরেকটা কোশ্চেন, যেটা কোনো কলাম বা রোতে কোনো ধরনের ট্রান্সফরমেশন করতে হবে কিনা। যেমন আমরা বিভিন্ন ধরনের কলাম বা রো দেখবো, যে আমাদের ইচ্ছা মতো আমরা কি করতে পারবো, চাইলে ট্রান্সফর্ম করতে পারবো আমাদের সুবিধা মতো, যে এই ধরনের ট্রান্সফর্ম আপনার করতে হবে কিনা। তাহলে এই কোশ্চেনটা আপনার করতে হবে। যদি আপনি এই কোশ্চেন গুলি করেন, তাহলে দেখবেন আপনার ডেটা সায়েন্স নিয়ে কাজ করাটা বা ডেটা বেস নিয়ে কাজ করাটা ইজি হয়ে যাবে। ডেটা বেস তো না, ডেটা সেট নিয়ে কাজ করাটা ইজি হয়ে যাবে। তো ভাই ধরেন যে আমার কাছে মিলিয়ন একটা ডাটা সেট রয়েছে, মিলিয়ন ডাটা সেট, তো এই হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ। আমার যদি কোনো ভ্যালু মিসিং থাকে, তো এই কিভাবে আর কি ডিটেক্ট করা যায়? মানে আপনি কোডের হচ্ছে, মাধ্যমে নাকি হচ্ছে আমার স্ক্রল করে এইভাবে দেখা তো অনেক ঝামেলা না হয়তো। না, স্ক্রল, আপনার এত বড় একটা বিগ ডেটা নিয়ে কাজ করলে স্ক্রল করার তো হ্যাঁ, কোনো আপনার কোশ্চেনটা ছিল এরকম যে মিসিং ভ্যালু যদি থাকে তাহলে আমরা কিভাবে এটা বের করবো, স্ক্রল করে করে তো আর বের করাটা পসিবল না। আসলে স্ক্রল করে করে দেখাটা পসিবল না, সের জন্য আমরা এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি। তো এর জন্য আপনি কি করবেন, জাস্ট শুধু একটা এখানে একটা ফাংশন আছে ইজ নাল নামে একটা মেথড আছে আর কি। যখন আমরা ইয়া পড়বো, সরি নাম পাই বা পান্ডা পান্ডা পড়বো, তখন আমরা দেখবো যে এই মেথডটা কল করলে আপনার কোথাও নান ভ্যালু আছে কিনা সেটা আপনাকে সরাসরি শো করে দিচ্ছে। তাহলে যদি নান ভ্যালু থাকে, তাহলে ওই নান ভ্যালু গুলিকে বা মিসিং ডাটা হ্যান্ডেল করার জন্য আলাদা বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলি আপনার তখন অ্যাপ্লাই করতে হবে আপনার ডাটা টাইপ অনুযায়ী। যদি ক্যাটাগরিক্যাল ডাটা হয়, তাহলে আপনাকে ওইরকম একটা ক্যাটাগরি দাঁড় করে ওইখানে মিসিং ভ্যালু তাতে ক্যাটাগরাইজ করতে হবে। আর যদি দেখেন নিউমেরিক ডাটা হয়, তাহলে হচ্ছে আপনাকে ওইখানে এরকম কোনো একটা মিন করে বা গড় করে ওই মিসিং ভ্যালু গুলি আপনার রিপ্রেজেন্ট করতে হতে পারে, অথবা অন্য যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন করে ওই মিসিং ভ্যালুগুলি ফিল করতে হবে আপনার ওই ডেটা সেট রিলেটেড। এইভাবে করে আপনার হচ্ছে মিসিং ভ্যালুগুলি ফিল করতে হবে। তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু ওকে। নেই, জাস্ট একটা ফাংশন আছে, এটা কল করলে আপনার মিসিং ভ্যালুগুলি দিয়ে দিবে। এরপর হচ্ছে আমরা যেটা, সেটা হচ্ছে আপনার অবটেইনিং দা ডেটা। তো অবটেইনিং দা ডেটা বলতে কি বোঝাচ্ছে, যে ডেটাগুলি আলাদা আলাদা ভাবে দেখেন, মানে আপনি যে ডেটা সেটটা পাবেন সেই ডেটা সেটটাকে কি করবেন, আপনি আলাদা আলাদা ভাবে দেখেন, দেখার পর আপনার প্রশ্নের উত্তরের জন্য ডেটাগুলি কিভাবে লাগবে সেটা অবজার্ভ করেন। আপনি তো প্রথমে একটা কোশ্চেন করলেন, করার পর এখন ওই ডেটা সেট থেকে আপনার কোশ্চেনের উত্তর পাওয়ার জন্য ওই ডেটাগুলিকে আপনার অবজার্ভ করতে হবে, যে ডেটাগুলি কিভাবে আছে, কিরকম করে আমি সাজালে আমার প্রশ্নের উত্তরগুলি আমি পাবো। এটা হচ্ছে ডাটা অবটেইন করা। তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে এক্সপ্লোরিং দ্য ডাটা। ডাটা এক্সপ্লোরিং বলতে কি বোঝাচ্ছি, যে এখানে আপনি ডেটাগুলোর ডেটা টাইপ দেখবেন, যে ডেটা টাইপটা কি আছে এখানে, এবার আপনি কোন ধরনের ডেটা নিয়ে ডিল করতেছেন সেটা ফাইন্ড আউট করেন। যে এইটা হচ্ছে আপনার এক্সপ্লোর করা। ডেটাগুলি আপনি পেলে, ডেটা সেটটা আপনি পেয়ে আপনি ডেটাগুলিকে কি করবেন, এক্সপ্লোর করবেন। তারপরে যেটা কি করবেন, আপনার যখন ডেটাটা এক্সপ্লোর হয়ে যাবে, আপনি এখানে জানেন প্রথমে আপনি একটা কোশ্চেন আস্ক করলেন, কোশ্চেনের অ্যান্সারটা আপনি পেয়ে গেলেন হচ্ছে দ্বিতীয় অবটেইন ইয়া করে, যে ডেটাগুলি অবটেইন করে আপনি কি করেন, কোশ্চেনের অ্যান্সারটা আপনি পেলেন। তারপরে আপনি কি করলেন, ডাটাগুলি এক্সপ্লোর করলেন, যে এক্সপ্লোর করা মানে ডেটা টাইপগুলি আপনি দেখলেন বা অন্য কিছু আপনি অবজার্ভ করলেন ডেটাগুলি, যে ডেটা টাইপ কি হইতে পারে, কোন ক্যাটাগরিতে কি আছে, এগুলি অবজার্ভ করলেন। অবজার্ভ করার পর বা এক্সপ্লোর করার পর আপনি কি করবেন, নেক্সট কাজটা হচ্ছে আপনার মডেল তৈরি করা। যে আপনি যে আউটপুটটা চাচ্ছেন সেই আউটপুটের উপর ভিত্তি করে আপনি একটা মডেল তৈরি করবেন, যে মডেলটা আপনাকে কি করবে, আপনার একটা আউটপুটটা দিবে, আপনার যে ধরনের অ্যান্সারটা আপনি চাচ্ছেন সেই অ্যান্সারের উত্তরটা আপনার কি দেবে, এই মডেলটা আপনাকে দিবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কমিউনিটিং এন্ড ভিজুয়ালাইজিং দ্য রেজাল্ট। তো আপনি লাস্ট ধাপ হচ্ছে সেটা, যে আপনি মডেল তৈরি করলেন, করার পরে মডেলের সুন্দর একটা আউটপুট আপনি পেলেন। এখন এই আউটপুটটা, একটা জিনিস মনে রাখবেন, যেটা হচ্ছে আপনি কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু দেখার চেয়ে আপনি যদি কোনো একটা ভিজুয়ালি গ্রাফিক্যালি কোনো একটা জিনিস দেখেন, তাহলে সেই জিনিসটা আপনার মানে বুঝতে খুব সোজা হবে, বা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টটা সহজবোধ্য কোন একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের থেকে। তো আপনি কি করবেন, মডেল তৈরি করার পর সবার লাস্টে আপনাকে এটা গ্রাফের মাধ্যমে যদি ভিজুয়ালাইজ করতে পারেন, তাহলে এটা আরো ভালো হয়।
এবং আপনি ফাইনাল 5 নাম্বার ধাপটা হচ্ছে এই কাজটা করবেন, গ্রাফের মাধ্যমে এই মডেলটা ভিজুয়ালাইজ করবেন। তো এই ছিল হচ্ছে আমাদের ডেটা সায়েন্সের 5টা ধাপ বা 5টা স্টেপ। আমরা যখন ডেটা সায়েন্স পড়বো তখন অবশ্যই এই 5টা ধাপ ফলো করব। এর উপর ভিত্তি করেই আমি আমার কোর্সটা সাজিয়েছি। যেমন হচ্ছে প্রথমেই আমরা দেখবো হচ্ছে নামপাই, যে আমরা ম্যাথমেটিক্যাল যখন অপারেশন করব কিভাবে নামপাইয়ের মাধ্যমে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন গুলি করি। তারপরে আমরা শিখবো হচ্ছে পান্ডা, যে পান্ডাটা হচ্ছে গিয়ে কি আপনার ডেটা ফ্রেম তৈরি করে, বিভিন্ন ধরনের ডেটা ফ্রেম। এই দুইটা হচ্ছে গিয়ে আপনার কি ধরনের এই যে মডেল তৈরি করা পর্যন্ত আপনার হচ্ছে কাজ করবে। পরবর্তীতে আমরা আরো 2টা লাইব্রেরি দেখবো, যেটা হচ্ছে ম্যাটপ্লটলিব আর একটা হচ্ছে সিবর্ন। এই ম্যাটপ্লটলিব এবং সিবর্ন কে বলা হয় ভিজুয়ালাইজেশন লাইব্রেরি। তাহলে ডাটা ভিজুয়ালাইজ করার জন্য আমরা হচ্ছে ম্যাটপ্লটলিব এবং হচ্ছে সিবর্ন, এই 2টা লাইব্রেরি ব্যবহার করি। আমরা এই আমাদের এই কোর্সে পরবর্তীতে আমরা এই জিনিসগুলি শিখবো। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আমরা হচ্ছে ডেটা সায়েন্সের থিওরি, আমি চেয়েছি আপনাদের যে ওভারঅল একটা ডেটা সায়েন্স জিনিসটা কি, আমরা কেন ব্যবহার করি, এবং ডেটা সায়েন্স নিয়ে কাজ করার সময় আমাদের ম্যান্ডেটরি কি কি জিনিস জানতেই হবে, কি কি কোশ্চেন করতে হবে, সেই জিনিসগুলি বলা আমার ছিল টার্গেট। এইটার থিওরিটা না, জাস্ট নর্মাল কিছু আলোচনা করা ছিল আমার টার্গেট, যেন আপনি পরবর্তীতে যখন আমরা জিনিসগুলি পড়বো যেন রিলেশনগুলি আপনি ধরতে পারেন যে এটার পরে এই কাজগুলি আমি করতেছি।